হয়েছে? কান্না কেন করছে বাবু? বুঝতে পারছি না, খাচ্ছে না। দেখো তো কি হয়েছে। তোমার ছেলে তো তোমাকে বলবে, আমাকে তো আর বলবে না। রোদেলার কথা না বাড়িয়ে আয়াজের কোল থেকে আহানকে কোলে তুলে নিল। তারপর দেখলো শরীরটা একটু গরম গরম, শরীরে কেমন ফুসকুড়ির মতো উঠেছে। সাথে সাথে ফোন দিল দাদির নাম্বারে। দাদি নামাজ পড়তে উঠেছে, তাই এই সময় জাগনায় থাকবে। 5:30টায় রোদেলার ফোন দেখে দাদি অবাক হয়ে ফোন ধরল। কি হয়েছে দাদু ভাই, কেন ফোন দিয়েছো এই ভোরবেলায়? রুহানি ও আহান ঠিক আছে তো? কিছু হয়নি তো ওদের? দাদি, আহান কান্না করছে, শরীরটা গরম আর সারা মুখে লাল লাল ঘামাচির মতো ফুসকুড়ি উঠেছে। ও ভয়ের কিছু নেই, তুমি টেনশন করো না। হাম উঠেছে, বাচ্চাদের এই সময় হাম ওঠে। আমি সকালে আসব, ঠিক আছে? এখন ওকে কান্না থামিয়ে বুকে নিয়ে শুয়ে থাকো। আর রুহানির কি একই অবস্থা? জানতে চাইলো দাদি। ফোন লাউডে থেকে আয়াজ শুনছে, শুনে চট করে দরজা খুলে বাইরে বের হয়ে গেল। রুহানেরও কি সেম হয়েছে কিনা জানার জন্য মেয়ে তার কলিজার টুকরা। সাথে সাথে গিয়ে হুমায়রার দরজা নক করলো। হুমায়রা ঘুমু ঘুমু চোখে দরজা খুলে দেখলো মামা দাঁড়িয়ে আছে। সরি মা, ডিস্টার্ব করলাম। রোহানিকে আমার কাছে দাও তো। আহানের তো শরীরটা অসুস্থ, দেখি ওর কি অবস্থা। রুমে ঢুকতে বিছানা থেকে কোলে তুলে নিল রুহানিকে। তারপর দেখলো শরীরটা একটু গরম গরম। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি। বলে রুমের দিকে রওনা হলো। দেখলো রুহানির মুখে কিছু কিছু জায়গায় লাল লাল ফুসকুড়ির মতো। বুঝতে পারলো যেহেতু জমজ ভাই বোন দুজনের একসাথে হয়েছে হাম। রুহানি ও আহানের হাম হয়েছে আজ 2 দিন হতে চললো। আজ অফিসে যাচ্ছে না। দিনভর রোদেলা এবং আয়াজ রুহানি ও আহানকে নিয়ে ব্যস্ত। বুক থেকে রুহানিকে ছাড়ছেই না। তার কলিজার টুকরা মেয়ের হাম হয়েছে, অঝরে কান্না করছে, সারা শরীর ব্যথা মনে হয়। সমস্ত কষ্ট আয়াজ নিজের শরীরে অনুভব করছে। বাড়ি মাথায় করে রেখেছে, কোনো একজন মানুষকে শান্তি দিচ্ছে না আয়াজ। যখনই রুহানি ও আহান কান্না করে উঠছে, আয়াজের যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত পাগলামো কেন করছেন? হাম হয়েছে, সব বাচ্চাদেরই তো হয়। আপনার হয়েছে, আমারও হয়েছে। এত কথা বলো না, আমার মেয়ের কষ্ট হচ্ছে, এটা আমি কিভাবে আমার চোখে দেখবো? আহানেরও তো হয়েছে, কান্না করছে। ও তো পুরুষ মানুষ, পুরুষ মানুষের ব্যথা কান্না করতে হয় না, কান্না করবে আমার মেয়ে। এত ছোট দুধের শিশু রুহানি আর ও সমান, আহান পুরুষ হয়ে গেল। জানতে চাইলো রোদেলা। পুরুষ তো জন্ম থেকে পুরুষ, ও আবার ছোট আর বড় কি? পুরুষ মানুষের ব্যথা সহ্য করার ক্ষমতা থাকতে হয়। আমার আহান বাবা ব্যথা সহ্য করার ক্ষমতা নিয়ে জন্মেছে, কিন্তু রুহানির এক ফোঁটা কষ্ট হতে পারে না। কোথাও ওর এক ফোঁটা কষ্ট হলে সে কষ্ট আমার কলিজায় এসে লাগবে, যেটা আমি সহ্য করতে পারবো না। বলেই আয়াজ রুহানিকে বুকে নিয়ে কপালে চুমু খেলো। মেয়েটা হয়েছে বাবার নেওটা। বাবার কানের কাছে গিয়ে ঢং করে করছে। তার দেখেই পাপা কুপুকাত। রোদেলা মনে মনে বলল, আল্লাহ, দেখে আর বাঁচি না, যেমন বাপ তেমন তার মেয়ে। এদিকে মুখ টিপে টিপে হাসছে আয়ানো দাদি। রাতুল ফট করে বলে ফেলল, মামা যেভাবে তোমার কলিজায় লাগছে, ওর একটু শব্দ না জানি কোথায় বিয়ে হয়, জামাই যখন ধরে ঠাস ঠাস দিবে তখন না দেখবে কলিজা কিভাবে লাগে। কথাটা শুনে রাতুলের দিকে চোখ বড় বড় করে তাকালো আয়াজ। কিছুক্ষণ নীরব থেকে তারপর খুব সিরিয়াস ভঙ্গিতে বলল, এমন জামাইয়ের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেব না যে আমার মেয়েকে মারবে। আর যদি কোনোদিন ভুল করে এরকম দুঃসাহস দেখিয়ে ফেলে, তাহলে সেই জামাইকে আমি খুন করে ফেলবো। কথাটা শুনেই সবাই আয়াজের দিকে তাকালো। রোদেলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াজের দিকে। এই মুহূর্তে মুনতাসির সাহেবকে কোনোভাবে মনে হচ্ছে না ফান করছে। ছোট্ট একটা মেয়েকে নিয়ে আয়াজের ভিতর এমন ইমোশন আগে কখনো রোদেলা কারো প্রতি এরকম ইমোশন দেখতে পায়নি আয়াজের চোখে। রোদেলা আয়ানের প্রতি যে ভালোবাসা, তাদেরকে ছাপিয়েও যেন রুহানির প্রতি এক্সট্রা পজিটিভ ভালোবাসা তৈরি হয়েছে আয়াজের। রোদেলা শুকনো ঢোক গিলল, মনে মনে চিন্তা করলো, না জানি এই বাপ মেয়ের সম্পর্ক কেমন হবে বড় হয়ে। বড় হতে হতে আর কি কি করবে মেয়ের জন্য পাগলামো করে মুনতাসির সাহেব। আয়ান উঠে এসে সিচুয়েশন নর্মাল করার জন্য বলল, ঠিক আছে পাপা, তুমি একা মারবে কেন? আমার বোনের গায়ে যে হাত তুলবে তাকে আমরা 2 ভাই আর বাবা মিলে মারবো। বলে হাসলো আয়ান। এদিকে শিহাব ও শিপ্রারও দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। শিহাবের মেয়ে রামিসার 2 দিন ধরে খুব জ্বর ঠান্ডা গেছে, তাই রোদেলার বাবু রুহানি ও আহানকে প্রথম দিন দেখতে আসেনি শিপ্রা। দাদি না করেছে, হাম হয়েছে, তাই মানুষজন কম আসায় ভালো। দ্বিতীয় দিন চলে এসেছে নানা, হয় তার নানার যে কলিজার টুকরা আহান ও রুহানি। এসেই রুহানিকে আয়াজের কোল থেকে নিয়ে নিল। কি হয়েছে আমার নানা ভাইয়ের? কষ্ট হচ্ছে? রুহানি আগের মতোই করে জবাব দিল। শিহাব নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, শিবটাও তো আসতে চেয়েছিল রামিসাকে নিয়ে। না না, এখন আসার দরকার নেই, 2-1 দিন পরে আসুক। সব বাচ্চা যদি একসাথে অসুস্থ হয়ে যায়, তখন কাকে রেখে কাকে দেখব?
রুহানির কান্না শুনে আয়াজ আবারও শিহাবের কোল থেকে রুহানিকে কোলে তুলে নিল। নে তোর কলেজার টুকরো কাউকে 2 মিনিটও কোলে দিস না। আয়াজ শিহাবের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হে আমার কলিজার টুকরা, আমার কলিজার সাথে লেগে থাকবে। ওর কষ্ট হচ্ছে এই মুহূর্তে পাপা ছাড়া ওর কষ্ট কেউ কমাতে পারবে না, তাই না পাপা? বলে রুহানির কপালে চুমু খেলো আয়াজ। শিহাব এগিয়ে গেল রোদেলার দিকে। রোদেলার কাছ থেকে আহানকে কোলে নিয়ে বলল, তুই একটু রেস্ট কর, অনেকক্ষণ ধরেই তো এভাবে বসে আছিস, শরীর ব্যথা হয়ে যাবে। না বাবা, কিছু হবে না, তোমার কষ্ট হবে, আমার কাছে দাও। না, আমার কষ্ট হবে না, তুই একটু রেস্ট কর। কেটে গেল এভাবে আরো 2.5 বছর। এখন রুহানি ও আহানের বয়স 3 বছর। স্কুলে যাওয়া আসা শুরু করেছে দুজন। এর মধ্যে আয়াজের বেশ কিছু স্মৃতি মনে পড়েছে। নিয়মিত সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ রাখছে এবং ওকে নিয়মিত কাউন্সেলিং করা হচ্ছে। কারণ সেদিন কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, শিহাবের পরামর্শে সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়েছে, কারণ এগুলো জানতে হবে। এখানে অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে যা না জানলেই নয়। আজও রাজি হয়েছে রোদেলার চাপে। এমন নয় আয়ান বা রোদেলার কিছু কিছু স্মৃতি আয়াজ ভুলে গিয়েছে, তার জন্য রোদেলার মন খারাপ বা কষ্ট। রোদেলা জানতে চাই সেদিন এমন কি জরুরি কাজ ছিল যার জন্য আয়াজ কাউকে কিছু না জানিয়ে চুপচাপ বাহিরে চলে গিয়েছিল। ইমন জানে, কিন্তু ইমনকে কোনোভাবে মুখ খোলানো যায়নি। তবে ইমন আয়াজকে বলেছে, আয়াজ তারপরও কিছু মনে করতে পারছিল না। এতটুকু বুঝতে পেরেছে অ্যাক্সিডেন্টটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না, এটা পূর্ব পরিকল্পিত অ্যাক্সিডেন্ট ছিল। ইমন এবং আয়াজ ওইখানে গিয়েছে সেটা অন্য কারো জানার কথা নয়। কিভাবে জেনেছে, কি হয়েছে না হয়েছে, ঘটনা কিভাবে লিক হয়েছে, সে সব কিছু জানতে হলে, আয়াজ কেন গিয়েছিল, কার ফোনে গিয়েছিল, সেই সব কিছু জানতে হলে আয়াজের মেমোরি ফিরে আসা জরুরি। আজ আয়াজের কাউন্সিলিংয়ে ডেট আছে, তবে বাবুদের সাথে স্কুলে যাবে রোদেলা ও আয়াজ। দুজনকেই স্কুলে নামিয়ে দিয়ে রোদেলা যাবে আয়াজের সাথে কাউন্সিলিংয়ের জন্য। যেহেতু ওরা ছোট, স্কুলে আসলে রুমের বাইরে বের হতো না, তাই দুজনকে ওদের ক্লাসরুমে বসিয়ে টিচারের কাছে বলে গিয়েছে 2 ঘন্টার জন্য যেন রেখে দেয়। ইমনকে সাথে সাথে ফোন করে জানিয়ে দিয়েছে স্কুলে 2 ঘন্টা ওদের জন্য অপেক্ষা করতে, যতক্ষণ পর্যন্ত আয়াজ এবং রোদেলা ফিরে না আসছে। আয়াজ এবং রোদেলা কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করছে। আজকে জানা যাবে আয়াজ কেন গিয়েছিল সেদিন। এর আগে 3টা কাউন্সিলিং সেশন নিয়েছে। 3টি সেশনে 3 রকম তথ্য উঠে এসেছে ভিন্ন ভিন্ন ইস্যু নিয়ে। যেমন দ্বিতীয় স্টেশনে আয়াজের মনে পড়েছে কিভাবে রোদেলার সাথে ওর প্রথম পরিচয় হয়েছে, কিভাবে ওর সাথে ভালোবাসার সম্পর্ক, কিভাবে বিয়ে, এগুলো কিছু কিছু স্মৃতি ওর মনে পড়েছিল। হিপনোটাইজ অবস্থায় আয়াজ যখন হাসছিল তখন রোদেলা বুঝতে পেরেছিল রোদেলাকে ঘিরে আয়াজের কিছু মনে পড়েছে। তার বেশি ঘাটায়নি, কারণ রোদেলা চাচ্ছিল না সবার সামনে আয়াজ হিপনোটাইজ অবস্থায় এমন কিছু বলে ফেলুক যার জন্য আয়াজ বা রোদেলাকে লজ্জা পেতে হয়। তবে আজকের বিয়ের রাতের ঘটনা পুনরাবৃত্তি করবে। আয়াজের সাথে ডক্টর কিছুক্ষণ কথা বলার পর আয়াজকে এবং রোদেলাকে অন্য একটা রুমে বসতে বলল। এখানে বসার পর ডাক্তার আয়াজকে মোটামুটি হিপনোটাইজ করে ফেলেছে। আয়াজ চোখ বন্ধ করে ঘামছে, কপাল বেয়ে বেয়ে ঘাম পড়ছে। ডক্টর আয়াজকে বারবার জিজ্ঞাসা করছে, বিয়ের রাতের ঘটনা মনে করুন মিস্টার আয়াজ, মনে করার চেষ্টা করুন। বিয়ের দিন আপনি কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, কে ফোন করেছিল? আয়াজ বারবার ছটফট করছে, মনে করার চেষ্টা করছে, কপাল বেয়ে বারবার ঘাম পড়ছে। রোদেলার খুব খারাপ লাগছে। তার মুনতাসির সাহেবের এমন কষ্ট রোদেলা নিজের চোখে দেখতে পারছে না। এখন মনে করছে চাপ দিয়ে হয়তো খারাপ করে ফেলেছে, নাহলে ভুলে গিয়েছিল সমস্যা কি ছিল। ডক্টর তাহলে বাদ দিন। মিস্টার আয়াজ, প্লিজ মনে করার চেষ্টা করুন। আমরা প্রায় সব কিছু স্মরণ করতে পেরেছি, আর একটি কথা শুধু বাকি। মিস্টার আয়াজ, কে ফোন করেছিল আপনাকে, কেন বাইরে গিয়েছিলেন? আজকে আমার বাসর রাত, আজকে আমার বিয়ে হয়েছে, আমি খুব খুশি। হাসি মুখে বলল আয়াজ। রোদেলা ডক্টরকে ইশারা করে বলল, ভোরবেলার দিকে কি হয়েছিল জানতে চান? আয়াজ আবারও বলতে শুরু করলো, আজকে আমি আমার আদারের বুকে 1 ফালি চাঁদ হাতে পেয়েছিলাম। আজকের মতো খুশি আমার জীবনে কখনো দ্বিতীয়বার হয়নি। আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম আমার স্ত্রী রোদেলার দিকে। তারপর ঘামতে শুরু করলো আয়াজ। তারপর বলতে শুরু করলো আবার, আমাকে ফোন দিয়েছিলে মিস্টার শরীফ, আমি তোকে খোঁজখবর নেওয়ার জন্য রেখেছিলাম। সোনারা কোথায় কি করছে, সোনার মামা এবং তার বিজনেস পার্টনার যিনি আমার রাইভেল ছিল কোথায় কি করছে, আমি চাচ্ছিলাম না পুলিশের মধ্যে কেউ জানুক। আগে যেন ইনফরমেশন আমার কাছে আসে, সেজন্য আমি পুলিশের ভিতরে 2 জন ফৌজ লাগিয়েছিলাম। আমি গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। গাজীপুরের একটি প্রত্যন্ত গ্রামে একটা কারখানার ভিতরে লুকিয়েছিল। তারা সেখানে যাওয়ার পর আমি আমার ফৌজ নিয়ে ভিতরে ঢুকে দেখি আমি যাদেরকে খুঁজেছিলাম তাদের মধ্যে 2 জনকে পেয়েও যাই, সাথে ছিল 2 জন গার্ড। আমি তাদের নিজের হাতে নৃশংস। তারা আমাকে বলেছিল,
আয়াজ আর কিছু বলতে পারলো না। হঠাৎ করে চোখ খুলে ফেললো। চোখ বন্ধ করা অবস্থায় দেখেছে সেই দৃশ্যে বর্ণনা আয়াজ নিজে মুখে করতে পারলো না। হঠাৎ করে হিপনোটিজম ভেঙে গিয়েছে। আয়াজ চোখ খুলে ফেলেছে, কিন্তু ভিতরে ভিতরে কিভাবে ছুরি দিয়ে কাউকে মারছে, গুলি করে মারছে, এসব দৃশ্য দেখে আয়াজ চুপ হয়ে গেল। আয়াজ যথেষ্ট বুদ্ধিমান। হিপনোটাইজড অবস্থায় আয়াজ জানে কখন কোন অবস্থায় থামতে হবে। হঠাৎ করে যখন আয়াজের সেই দৃশ্য চোখে পড়েছিল, আয়াজের অটোমেটিক চোখ খুলে গিয়েছে। আয়াজ ঘামছে, খুব ঘামছে। চোখ খুলে রোদেলার দিকে তাকালো। তাকিয়ে চিন্তা করলো রোদেলার এই সত্যগুলো না জানাই বেটার। তাই ডাক্তারকে বলল, আমি কিছু মনে করতে পারছি না, আর যতটুকু মনে করতে পারছি তাতে আসলে সন্দেহের কিছুই নেই। বাকিটা আমি আমার লোকদের সাথে কথা বলে ঠিক করে নেব। ধন্যবাদ ডক্টর, আপনি আমার জন্য অনেক করেছেন, অসংখ্য ধন্যবাদ। বলে রোদেলা হাত ধরে চেম্বার থেকে বের হয়ে গেল। আয়াজ কেন যেন রোদেলা সন্দেহ হলো মুনতাসির সাহেবের আচরণে। প্রায় 3 বছর একটানা সংসার করছে লোকটার সাথে, তারও আগে 2 বছর ভালোবেসেছে। তাই খুব সহজেই রোদেলা আয়াজের চোখ দেখে বুঝতে পারছে কিছু একটা লুকাচ্ছে তার মুনতাসির সাহেব তার কাছ থেকে। কেটে গেল 3 দিন। সারাদিন তার মুনতাসির সাহেবকে লক্ষ্য করলো। কেন যেন মনে হচ্ছে মুনতাসির সাহেব তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। সারাদিন চোখের আড়াল হয়ে থাকে, চোখে চোখ রেখে কথা বলছে না। রোদেলা চোখ তুলে তাকালো মুনতাসির সাহেবের দিকে। দেখলো ল্যাপটপে কিছু একটা কাজ করছে কোলে রুহানিকে নিয়ে। লোকটা বুকের সাথে রুহানিকে এক হাতে ধরে রেখে আরেক হাতে ল্যাপটপে জরুরি কিছু কাজ করছে। যদিও বাবা মেয়ের এই মুহূর্তে ডিস্টার্ব করতে মন চাচ্ছিল না রোদেলার, কিন্তু কিছু প্রশ্নের উত্তর জানা দরকার। তাই রোদেলা বলল, মুনতাসির সাহেব, কি ছিল ডাক্তার মধ্যে কে জানে। অটোমেটিক আয়াজের হাতটা থেমে গেল, কিন্তু রোদেলার দিকে চোখ তুলে তাকালো না। চোখে চোখ না রেখেই বলল, কিছু বলবে? আমার দিকে তাকাচ্ছেন না কেন মুনতাসির সাহেব? জানতে চাইল রোদেলা। আয়াজের বুকের ভেতরটা যেন ধক করে উঠল। যার ভয় হচ্ছিল সেই জিনিসটাই হয়েছে। রোদেলা আজ করতে পেরেছে তার মুনতাসির সাহেব তার কাছ থেকে কিছু একটা লুকিয়েছে। কি জবাব দিবে রোদে লাগিয়ে, কিভাবে তাকাবে, রোদেলা চোখের দিকে কিভাবে দেখাবে যে হাত দিয়ে ভালোবাসার স্পর্শ করে সেই হাত দিয়েও নৃশংসভাবে মানুষকে মেরেছে। রোদেলা যখন জানবে আয়াজ নিজের হাতে মানুষ মেরেছে, আয়াজ একটা খুনি, তখন রোদেলা কি করবে? রোদেলা কি ঘৃণা করবে আয়াজকে? মনে মনে ভাবলো আয়াজ। এমন কিছু আছে যা আমার জানা প্রয়োজন, যা আপনি আমার কাছ থেকে লুকাচ্ছেন? যদি এমন কিছু থেকে থাকে শুধু সেইটুকুই আমাকে বলেন। আর যদি মনে হয় রোদেলার জানা প্রয়োজন নেই, তাহলে আমি আপনার কাছে জিজ্ঞেস করব না। কি জানতে চাও রোদেলা? তুমি তোমার মুনতাসির সাহেবকে যেভাবে দেখছো সেভাবে দেখে কি সন্তুষ্ট নও? সন্তুষ্ট, তবে আমার মুনতাসির সাহেব যে কষ্ট পাচ্ছে আমি তার চোখে দেখে বুঝতে পারছি। কিছু একটা লুকানোর জন্য কষ্ট আপনি দিন রাত করছেন। আমার চোখের আড়ালে থেকে আমার চোখে চোখ না রেখে এই কষ্ট আপনি কিভাবে সহ্য করবেন? আর আপনি কষ্ট পাচ্ছেন, সেই কষ্ট আমি কিভাবে সহ্য করব? আমাকে একটু কষ্ট থেকে মুক্তি দাও। আমাকে একটু কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য যদি তোমাকে একটু কষ্ট পেতে হয়, তুমি কি সেই কষ্ট স্বীকার করতে পারবে না? যদি আমার সম্পর্কে এমন কিছু জানো, যদি আমার সম্পর্কে এমন কিছু জানো আমার প্রতি ভালোবাসা কমে যায়, সেই কষ্ট আমি সহ্য করতে পারবো। তখন যে আমি বেঁচে থাকো প্রতিটা মুহূর্তেও মরে যাবো রোদেলা। তোমার চোখে যদি আমি আমার জন্য প্রতিদিনের তুলনায় ভালোবাসা একটু বেশি না দেখি, আমি যে সেই কষ্ট সহ্য করতে পারবো না। তোমার চোখে আমার জন্য ঘৃণা দেখার আগে যেন আমার মৃত্যু হয়। রোদেলা দৌড়ে এসে তার মুনতাসির সাহেবের মুখে হাত রেখে বলল, এসব কি কথা বলছেন? তাহলে কোনো সত্যই আমার শুনতে হবে না। যে সত্য বলার জন্য আপনাকে এতটুকু কষ্ট স্বীকার করতে হবে, এমন সত্য তবে আমার জানা কোনো দরকার নেই। তবে আপনি জেনে রাখুন মুনতাসির সাহেব, দুনিয়ার বুকে এমন কোনো সত্য নেই যে সত্য আমার চোখে আপনার জন্য ভালোবাসা এক বিন্দু পরিমাণ কমে যাবে। যদি না আপনার হৃদয়ে আমি ছাড়া অন্য কোনো নারীর বসবাস হয়, আর যদি কখনো এরকমটা হয় আপনার হৃদয় আমি নিজ হাতে বের করে আনবো, তবু সেই হৃদয়ে রোদেলা ছাড়া অন্য কারো বাস হবে না। আয়াজ ঘোর লাগা দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, এত ভালোবাসো তুমি আমাকে? রোদেলা লজ্জা পেয়ে বলল, এর চেয়েও বেশি যা আমি মুখে প্রকাশ করতে পারবো না। তাহলে আমি এমন কিছুই করেছি। তোমার জন্য আমি আমার হৃদয় বের করে এনেছি। নিজের হাতে ছুরি দিয়ে কেটে আমি ক্ষত বিক্ষত করেছি সেই লোককে, যার সাহায্যে তুমি অন্য কারো হতে পারো, এবং আমি আরেকজনের হৃদয় এভাবে বের করে আনবো রোদেলা। তবে আমি ভুল করেছি রোদেলা। তোমার জন্য বা আমার পরিবারের কারোর জন্য যদি আমার হাতে কাউকে নৃশংসভাবে খুন করি, তুমি কি আমাকে মেনে নেবে? রোদেলা উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো আয়াজকে। লোকটা না জানি কতদিন ধরে তাহলে এই কষ্টটা মনের মধ্যে পুষে রেখেছে। না পারছিল কাউকে বলতে, না পারছিল সহ্য করতে। রোদেলা তার মুনতাসির সাহেবের কপালে চুমু এঁকে বলল, আমার জন্য এটা কোনো অপরাধ নয়। আপনার জায়গায় থাকলে আমিও একই কাজ করতাম। নিজেকে আর কষ্ট দিবেন না মুনতাসির সাহেব, নিজেকে অপরাধী ভাববেন না। আমার চোখে আপনার কখনো কোনো অপরাধ ছিল না, আর থাকবেও না।
আমি আপনার সমস্ত দোষ গুণ একসাথে ভালোবেসে আপনাকে গ্রহণ করেছি। আমার চোখে আপনার ভুলগুলো সব ফুলের মতো। বলেই চুমু খেলো আয়াজের ঠোঁটে। কিছুক্ষণ পর আয়াজকে ছেড়ে রোদেলা বলল, এখন কি করবেন তাহলে? আমি সিদ্ধান্ত নিয়েছি আয়ানকে আমেরিকায় লেখাপড়ার জন্য পাঠিয়ে দেবে, হায়ার এডুকেশনের জন্য। রুহানি ও আয়ান এখনো ছোট, সমস্যা নেই, কিন্তু আমি চাই আয়ান এইসব কিছু থেকে দূরে থাকুক। ও যেন কখনো বুঝতে না পারে, কখনো জানতে না পারে ওর জন্য বা তোমার জন্য বা আমার পরিবারের জন্য কারোর জন্য আমি কি করতে পারি। তুমি আমার সহধর্মিণী, আমার সমস্ত ভুল তুমি মাফ করলেও আমি চাই না আমার ছেলে আমার এই অন্ধকার দিকটা দেখুক। অন্তত এখন নয়, যখন পুরোপুরি বোঝার জ্ঞান হবে, যখন ও আমাকে প্রশ্ন করবে আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকব, সেদিন আমার ছেলে জানুক। কিন্তু আজ আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত নই, কারণ এখনো ছোট। ও আর একটু বড় হোক। আমি চাই না এখনই ও আমার সাথে থেকে আমার ঝামেলাগুলোর সাথে জড়িয়ে যাক। আমি চাই ও দূরে থাকুক নির্বিচ্ছিন্নভাবে। ও লেখাপড়াটা শেষ করুক, আমার যোগ্য উত্তরসূরি হয়ে ফিরে আসুক। রোদেলা অবাক হয়ে গেল। বুকের ভিতরটা ধক করে উঠল। আয়ান বিদেশে চলে যাবে? ও তো ওদেরকে ছেড়ে যেতে চাইবে না। একা একা থাকতে কারই বা ভালো লাগবে? আয়ানের কথা চিন্তা করতে রোদেলার শরীর যেন কেঁপে কেঁপে উঠল। রাতে ডিনারের সময় সবাই একসাথে ডিনার করছে। রাতুল, হুমায়রা, আয়ান, আয়াজ এবং রোদেলা। রোদেলার কোলে আহান এবং আয়াজের কোলে রুহানি। রোদেলা কাচুমাচু করছে আর মুনতাসির সাহেবও আয়ানের দিকে একটু পরপর চোখ তুলে তাকাচ্ছে। আজ মুনতাসির সাহেব আয়ানকে বলবে বাইরে এডুকেশনের কথা। আয়ানের বয়স এখন 19, ইন্টারমিডিয়েট পার করেছে। হায়ার এডুকেশনের জন্য বাইরে যাবার কথা আয়ান কখনো চিন্তা করেনি। আয়ান সবসময় পরিবারের সাথে একত্রে থাকতে চায়, পরিবার ছাড়া দূরে যাওয়ার কথা ভাবতেই পারে না। কিন্তু আয়াজ আয়ানের ভালোর জন্য এবং আয়াজের সাথে চলাকালীন কিছু সমস্যার সাথে আয়ান যেন জড়িত না হয়ে যায়, তার জন্য আগে থেকেই আয়ানকে বাইরে হায়ার এডুকেশনের জন্য পাঠিয়ে দিতে চাচ্ছে। হঠাৎ আয়াজ গলা খাকারি দিয়ে আয়ানের উদ্দেশ্যে বলল, আয়ান, তোমার সাথে আমার কিছু কথা আছে। আয়ান খাওয়া রেখে চৌকিতে তাকালো পাপার দিকে, বলল, হ্যাঁ পাপা, বলো। তোমার পাসপোর্ট ভিসা সব কিছু রেডি। সামনের সপ্তাহে তুমি আমেরিকায় যাচ্ছ হায়ার এডুকেশনের জন্য। সেখানে ফুপির কাছে যাবে হুমায়রা এবং রাতুল তোমার সাথে যাবে। আয়ান তাকালো আয়াজের দিকে, বলল, আমি যেতে চাই না। বলে রোদেলার দিকে তাকালো। আয়ান যেতে যেতে বলল, আমার ঘরে এসো। রোদেলা তাকালো মুনতাসির সাহেবের দিকে। আয়াজ ইশারা করলো যাওয়ার জন্য। আয়াজ জানে ছেলে এখন রাগ হয়েছে, অভিমান হয়েছে, সবচাইতে বড় কথা মনে কষ্ট পেয়েছে, যাওয়ার জন্য না করবে, রোদেলাকে বোঝাতে বলবে। কিন্তু আয়ান হয়তো জানে না আয়াজ ওকে পাঠাবে, এবং তা আয়ান ভালোর জন্যেই। আয়াজ চায় না এত অল্প বয়সে ও আয়াজের ব্যবসায়িক কোনো ঝামেলার সাথে নিজেকে যুক্ত করুক, বা সামনে যা কিছুই হয়ে যাক তার সাথে আয়ান কোনোভাবে জড়িত হয়ে যাক, বা শত্রুপক্ষের নজরে আবারও আয়ান চলে আসুক। রুহানি ও আহান ছোট, ওরা বাড়ির বাহিরে বের হবে না, তাই ওদের দেখে রাখাটা সহজ হবে, নিরাপত্তা দেওয়া সহজ হবে। কিন্তু আয়ান বড় ভার্সিটি যাবে, ও সহজেই সবার টার্গেট হয়ে যাবে। আয়াজের কিছু হলে সব কিছু ভার আয়ান এবং রোদেলা নিবে, তাই ওদেরকে টার্গেট করবে। রোদেলাকে তো পাঠানো যাবে না, তাই আয়ানকেই পাঠিয়ে দেওয়া হচ্ছে হায়ার এডুকেশনের জন্য। এসব চিন্তা ভাবনার মাঝে রোদেলা উঠে দাঁড়ালো। তারপর আহানকে নিয়ে বলল, হুমায়রা, ওকে একটু রাখো তো, আমি আয়ানের ঘরে যাচ্ছি। বলে আয়ানের রুমের উদ্দেশ্যে রওনা হলো রোদেলা। আয়ানের রুমের দরজা খোলাই ছিল। রোদেলা নক না করে রুমের ভিতর ঢুকে দেখলো আয়ান খাটে চিত হয়ে শুয়ে আছে। রোদেলা গিয়ে খাটের একপাশে বসলো। আয়ান কোনো কিছু না বলে উঠে রোদেলার কোলে মাথা রেখে শুয়ে বলল, আমি যাব না, পাপাকে বুঝিয়ে বলো। আয়ান রোদেলার দিকে তাকালো, বলল, কি হলো, কি হলো, বলবে না? রোদেলা মুচকি হেসে আয়ানের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, পাপা তোমার জন্য বুঝে শুনে ভালো সিদ্ধান্ত নিয়েছে। তুমি কি পাপার সিদ্ধান্তকে সন্দেহ করছো আয়ান? আয়ান 1 মিনিট থামলো, তারপর রোদেলার দিকে তাকিয়ে বলল, সন্দেহ করছি না পাপা, আমি জানি পাপা আমার জন্য চিন্তা ভাবনা করে ভালো সিদ্ধান্তই নিয়েছে, কিন্তু আমি যেতে চাই না। একা থাকতে আমার ভীষণ কষ্ট হয়। এখানে আমার পুরো পরিবার, সেখানে আমি একা থাকবো। এটা পাপাকে বুঝিয়ে বলো না। এই কয়েক বছর বাদে সব সময় তো একাই থেকেছি। বাবা বিজনেস নিয়ে ব্যস্ত থাকতো, সব সময় আমাকে সময় দিতে পারতো না। আবার একাই থাকবো, একাকিত্ব যে আমার ভালো লাগে না। আমি এখন সবার সাথে মিলেমিশে থাকি, আমার ভালো লাগে। রুহানি আহানকে নিয়ে থাকবো, তোমাদের সাথে থাকবো, তোমাদেরকে নিয়ে থাকবো। ওখানে তো আমার কেউ থাকবে না, কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিবে না। আমি অসুস্থ হলেও তো আমাকে দেখার লোক থাকবে না। আয়ান উঠে বসলো, তারপর রোদেলাকে বলল, তুমি বুঝিয়ে বলো না পাপাকে, যে কোনোভাবেই হোক।
রোদেলা পড়ে গেল মুসিবতে। আয়ানের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছে না, কিন্তু মুনতাসির সাহেব যা বলল তাতে মনে হয় আয়ানের যাওয়াটা জরুরি। আয়ানের মাথায় হাত রেখে বলল, বাবা যদি পারতো তাহলে তোমাকে কখনোই আলাদা করতো না। এতটুকু বিশ্বাস তোমার বাবার উপর নেই? যেহেতু তোমার বাবা তোমায় হায়ার এডুকেশনের জন্য পাঠাতে চাচ্ছে, অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে। আয়ান, আমি কারণটা জানি না, বা জানলেও হয়তো বলতে পারবো না। তুমি তোমার বাবার সাথে কথা বলো। আর বাকি রইলো আমার বলার কথা। তোমার কি মনে হয় যখন আমি শুনেছি আমি তাকে বলিনি, বুঝাইনি? উনি বলেছে আমি যেন এর মধ্যে কথা না বলি। এটা বাবার ছেলের সিদ্ধান্ত। আমার লক্ষ্মী বাবা, এই একটা বার বাবার কথা শোনো। খুব তো বেশি দিন নয়, দেখতে দেখতেই পার হয়ে যাবে। আর আমরা প্রত্যেক বছর আসবো, প্রমিস করছি। আয়ান ও রোদেলার কথার মাঝে হঠাৎ দরজা খোলার শব্দ হলো। ভিতরে ঢুকলো আয়াজ। আয়াজ রোদেলাকে বলল, আহান ও রুহানি কান্না করছে। হুমায়রার হাতে খাচ্ছে না, আর হুমায়রা ওদেরকে একা সামলাতেও পারছে না। রোদেলা বুঝলো মুনতাসির সাহেব ছেলের সাথে কথা বলার জন্য স্পেস চাচ্ছে, তাই রোদেলা আয়ানের মাথায় হাত বুলিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। আয়াজ এসে খাটে ছেলের সাথে বসে বলল, বাবাকে একটিবার ক্ষমা করে দাও। বাবা তোমার হয়ে সিদ্ধান্ত নিয়েছে তুমি এডুকেশনের জন্য যাবে আমেরিকা। আমার কিছু সমস্যা আছে যা আমি তোমার সাথে এখন শেয়ার করতে পারবো না। যথেষ্ট বড় হয়েছো, আশা করি বুঝতে পারবে, আশা করি বুঝবে। বাবার কাছে যদি উপায় থাকতো, বাবা তোমাকে কখনো একা সুদূর ওই আমেরিকায় পাঠাতো না। আর যদি পারতাম তাহলে পুরো পরিবারে একসাথে চলে যেতাম, কিন্তু এটি এই মধ্যে সম্ভব নয়। তবে প্রমিস করছি বাবা, প্রত্যেক বছর আমি তোমার কাছে তোমাকে দেখতে আসবো। আয়ান বাবার মুখের উপরে কথা বলতে পারবে না, তাই রোদেলাকে ঘরে ডেকে এনে বুঝিয়ে বলতে চেয়েছিল। আয়ান এটাও জানে তার বাবা তার কখনো খারাপ সিদ্ধান্ত নেবে না। হয়তো আসলে সিদ্ধান্তের পিছনে কোনো কারণ আছে। তাই আয়ানের চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। আয়াজ সাথে সাথে আয়ানকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে ছেলের কপালে চুমু খেয়ে বলল, সরি আয়ন, একটিবার পাপাকে ক্ষমা করে দাও। একটিবারের জন্য পাপার কথা শুনো প্লিজ। আমার লক্ষ্মী শোনো বাবা। আয়ান আয়াজকে জড়িয়ে ধরে বলল, আম সরি পাপা, আমার বোঝা উচিত ছিল। তুমি আমার ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছো। আমার শুধু একা থাকতে খারাপ লাগে, তাই যেতে যাচ্ছিলাম না। তুমি যেখানে যেতে বলবে আমি সেখানেই যাব। বলেই কান্না করে দিল আয়ান। আয়াজ ছেলের কপালে গালে চুমু খেয়ে বলল, আমার লক্ষ্মী শোনো বাবা, তুমি আমার প্রথম সন্তান। তোমার মুখে আমি প্রথমবার বাবা ডাক শুনেছি। তোমার জায়গা আমার হৃদয়ে সবসময় সবার থেকে অন্যরকম থাকবে, সেটি তুমি জানো। 1 সপ্তাহ পর যেতে হবে, তাই 3 দিনের জন্য আমরা বেরোতে যাব। তুমি, আমি, রোহানি, আয়ান, তোমার মা সবাই মিলে আমরা ঘুরবো ফিরবো, এনজয় করব। সাথে তোমার নানা ভাইও থাকবে। তুমি কি কাউকে নিতে চাও এই 3 দিনের জন্য আমাদের সাথে? আয়ান চোখ মুছে বলল, হ্যাঁ, আমার একটা বন্ধু আছে, ওকে সাথে করে নিয়ে যেতে চাই। কাকতালীয়ভাবে হলেও সত্য যে ও 7 দিন পর আমেরিকায় চলে যাবে। তাহলে আমার টিকিটটা ওর সাথেই কনফার্ম করো বাবা, আমরা যেন একসাথেই যেতে পারি। ঠিক আছে, তাহলে তোমার বন্ধুর জন্য আমি কক্সবাজার যাওয়ার টিকিট কনফার্ম করছি। এটা আমার তরফ থেকে তোমার এবং তোমার বন্ধুকে একটা গিফট। বন্ধুকে জানিয়ে দিও আমরা আগামীকাল রওনা করব। বলল আয়াজ। বলেই আয়াজ আয়ানের মাথায় হাত বুলিয়ে রুম থেকে বাইরে বের হয়ে গেল। বাইরে গিয়ে সোজা গেল নিজের বেডরুমে। গিয়ে দেখলো রোদেলা আহান ও রুহানিকে খাওয়ানোর জন্য ধমকাধমকি করছে। বলছে, খাও বলছি, দিন যাচ্ছে আর দুষ্ট হচ্ছে, খাও। তাবো না, পাপ্পা ভালো, মা ততা। কি আমি পচা? দাঁড়া, বাবার চামচা তোকে আজকে। কথাটা বলার সাথে সাথে আয়াজ দূর থেকে বলে উঠল, খবরদার আমার মেয়ের সাথে ধমকাধমকি করবে না। কি হয়েছে? আমার মা খাচ্ছে না কেন? আসো তো বাবার কাছে। তোমার পচা আম্মুর সাথে আর কথা বলতে হবে না। কাম মাই প্রিন্সেস, আমার কোলে আসো, আমি তোমাকে খাওয়াবো। রোদেলা মনে মনে ভাবলো। এই বাবা মেয়ের ন্যাকামো দেখে আর সহ্য হয় না। তারপর আহানকে কোলে নিয়ে চুপচাপ খাইয়ে দিতে লাগলো। ছেলেটার লক্ষ্মী, রোদেলা যা বলে সেভাবে করে খায়। রোদেলা আসলে মনে মনে ভাবলো, আয়ান ও আহান লক্ষ্মী ছেলে, মেয়েটা হয়েছে পাজি বাবার মতো। আয়াত জানে রোদেলা তার মুনতাসির সাহেবের গোষ্ঠী উদ্ধার করছে। এই মুহূর্তে রোদেলার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর বলল, ছেলে রাজি হয়েছে, যাবে 1 সপ্তাহ পর। আর আগামীকাল রাতে আমরা কক্সবাজার যাচ্ছি। সবকিছু গুছিয়ে নিও। শিয়াবের সাথে আমি কথা বলে নেব, ওরাও যাবে। আমার ছোট্ট শালিকাকেও সাথে নিয়ে যাবে, যেয়ে ওর সাথে আমি লুতুপুতু করবো। তুমি তো দাও না, তাই শালিকাকে তুতু করে আদর করব। বলার সাথে সাথে রুহানি বলে উঠল, আমি আদল, তুতু। আমার সোনা, শুধু তোমাকে তুতু করে আদর করব। বলে চুমু খেলো রুহানি সারা মুখে। রাত 10টার দিকে আয়াজ ফোন করলো শিহাবের নাম্বারে। শিহাব আয়াজের ফোন দেখে বলল, কি রে, এত রাত হঠাৎ ফোন দিলি যে? কোনো কিছুই না তেমন।
আগামীকাল রাতে আমরা সবাই কক্সবাজার যাব, তৈরি হয়ে থাকিস। এবং শিপ্রাও রামিসাও যাবে। হঠাৎ কি মনে করে এই প্ল্যান? জানতে চাইল শিহাব। 1 সপ্তাহ পর আয়নকে আমেরিকা পাঠাবো হায়ার এডুকেশনের জন্য, তাই যাওয়ার আগে 3 দিন একটা ফ্যামিলি ট্রিপ দিতে চলেছিলাম। হঠাৎ এই সিদ্ধান্ত? আমাকে তো কিছু জানাসনি। আয়ন কি যেতে রাজি হয়েছে? রোদেলা ছাড়বে আয়নকে? দেখ, ছেলেটার সাথে জোর করবি না। ও কিন্তু সারা জীবন একা একাই থেকেছে। কিছু কথা আছে যা আমি তোর সাথে শেয়ার করতে চাই। কাল সকালে অফিসে আয়, আর ও যেতে রাজি হয়েছে। এটা নিয়ে টেনশন করতে হবে না, সকালে আসলে বাকি কথা বলবো। শিপ্রাকে তৈরি হয়ে থাকতে বলিস। বলেই ফোন কেটে দিল আয়াজ। ফোন কেটে বারান্দার থেকে রুমে এসে দেখলো রুহানি ও আহান ঘুমিয়ে গেছে। রোদেলা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আয়াজের ভিতর অনেক রোমান্স পেল। এগিয়ে গেল রোদেলার দিকে, গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খেতে লাগলো। রোদেলা আচমকা আক্রমণে ভয় পেয়ে গেল, বলল, কি করছেন আপনি? না মাত্রই কথা। উঠে গেলে উঠে যাক, আমার অনেক আতর পাচ্ছে। তোমাকে দরকার। উঠে গেলে আয়নার কাছে দিয়ে আসবো, আর ওখানে ওরা ঘুমাক, তুমি আমার বুকে আসো, কেউ টের পাবে না। আজকে আমাকে না করো না প্লিজ। বলেই রোদেলাকে কোলে নিয়ে রুমের ভিতর দিয়ে স্টাডিতে নিয়ে গেল আয়াজ। যথারীতি এই সবাই প্রস্তুত হয়ে গেল কক্সবাজারে যাওয়ার জন্য। শিহাব, শিপ্রা এবং রামিসারাও আয়াজদের বাড়িতে এসেছে, একসাথে এখানে থেকে যাবে। আরও এসেছে আয়ানের বন্ধু ইয়াসির মাহির আবরার। ইয়াসির মাহির আবরার দেখতে বেশ সুদর্শন, বয়স 18। আয়ানের থেকে 1 বছরের ছোট। সিল্কি ঘন কালো চুল, গায়ের রং শ্যামলা, ভ্রু জোড়া, কালো কুচকুচে দুটি চোখ, যাকে বলে নিখুঁত সুন্দর। বয়সের তুলনায় দাড়ি গোঁফ তাড়াতাড়ি উঠেছে, বারবার শেভ করায় খোঁচা খোঁচা দাড়ি। আয়ান স্কুল বারবার পরিবর্তন করা একটু লেট হয়েছে পড়ালেখায়, তাই 1 বছরের বড়। ইয়াসির মাহির আবরার ড্রয়িং রুমে বসেছিল। এমন সময় আয়াজ রুহানিকে কোলে করে নিয়ে নামছে এবং আয়ানের কোলে আহান আগে থেকে বসে আছে। ইয়াসির আবরার তাকালো রুহানির দিকে তাকে হাত দিয়ে ইশারা করলো, হায়। রুহানি মুখ ভেঙচি দিয়ে পাপার বুকে জড়িয়ে ধরল। ইয়াসির মাহির আবরার আয়ানের কানে কানে গিয়ে বলল, কাজটা কি করলো তোর বোন? হাই দিলাম, দেখ কিভাবে মুখ ভেঙচি দিয়ে তোর বাবার বুকের সাথে লেপটে গেল। বলা বাহুল্য, এতটুকু ছোট্ট মেয়ে, কিন্তু একমাত্র বাবা ছাড়া কারো শ্যামলা কোনো লোক রুহানির পছন্দ না। ও নিজেও জানে অনেক সুন্দর এবং সৌন্দর্য নিয়ে ওর অনেক গর্ব, তাই বাবা ছাড়া পৃথিবীর অন্য কোনো কালো বা শ্যামলা পুরুষ লোক ওর পছন্দের তালিকায় নেই। এমনকি ভুলেও গায়ের সাথে গায়ে স্পর্শ করতে দেয় না কালো বা শ্যামলা টাইপের কোনো লোক বা মহিলাদের কেউ। এবং তা নিয়ে মাঝে মধ্যে রোদেলা আক্ষেপ করে বলে, আমিও যদি এরকম খুঁতখুঁতে স্বভাবে হতাম, তাহলে মুনতাসির সাহেব আপনার কপালে আমিই জুটতাম না, কারণ আমিও শ্যামলা কালো। সাথে সাথে রুহানি মায়ের সাথে যুদ্ধ ঘোষণা করে দেয় এবং বলে, পাপা ধুন্দল। শিপ্রা, রামিস এবং রোদেলা এখনো উপরে, ওরা নিচে নামেনি। ওদের নিচে নামতে দেরি হবে। নিজে অপেক্ষারত শিহাব, আয়ান, আহান, রাতুল, হুমায়রা, ইয়াসির মাহির আবরার। আয়াজ রুহানিকে কোলে নিয়ে এসে আয়ানের কাছে গিয়ে বলল, একটু ধর, আমি একটু আসছি। বলে শিহাবকে নিয়ে বাইরে গেল। রুহানির সাথে সাথে ভাইয়ের কোলে গিয়ে ভাইয়ার গালে চুমু খেলো। ভাইয়া শ্যামলা না, ফর্সাও না, উজ্জ্বল শ্যামলা, যার জন্য রুহানির তেমন কোনো সমস্যা নেই। নিজের ভাই বলে কথা, কিন্তু পাশে আর চোখে তাকালো ইয়াসির মাহির আবরারের দিকে, তারপর আবার ঠোঁট ভেঙচি কেটে আয়নের সাথে লেপটে গেল। কি রে শালা, তোর বোন আমার সাথে এরকম করতেছে কেন? এতটুকু পুচকে একটা মেয়ে একটু পর পর আমাকে ভেঙচি কাটতেছে, বলল আবরার। আয়ান হাসতে হাসতে বলল, ও কালো লোক পছন্দ করে না। ইয়াসির আবরার সাথে সাথে আয়ানের দিকে তাকিয়ে বলল, আমি কালো? ওই তো হলোই, ওর চোখে এগুলো কালো শ্যামলা, কালো মানে কালো, আর কালো লোকদের ও পছন্দ করে না। যা শালা, কালো লোক পছন্দ না? আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে ওর চোখে কালো মনে হলো? যা অভিশাপ দিলাম, তোর বোনের আমার মতো একটা কালো জামাই জুটবে, বয়স্ক কালো জামাই। বলল ইয়াসির আবরার। যা বলেছিস, আমার পাপার সামনে এগুলো বলিস না। হ্যাঁ, তাহলে মনে কর যে কলিজাটা এখনো তোর বের করে ফেলবে। তার মেয়ে হচ্ছে তার কলিজা, মেয়েকে নিয়ে এসব দুষ্টুমি করলেও কোনো কথা শুনতে পারবে না, বলল আয়ান। ইয়াসির আবরার আয়ানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সব মেয়েরাই বাবার কলিজা থাকে, সেই কলিজা একদিন অন্য কেউ নিয়ে যায়, বুঝলি? আর তোর বাবাও বয়স বেশি, বিবাহিত, তোর মতো দামড়া ছেলে নিয়ে তোর ছোট্ট মাকে বিয়ে করেছে, আর আমার চেয়ে কালো, সেই দিক থেকে উনি কিছু বলতে পারবে না।
তারপর মুচকি মুচকি হাসলো রুহানির দিকে তাকিয়ে। রুহানি ইয়াসির মাহির আবরারের দিকে তাকিয়ে বলল, ততা কালু। ইয়াসির আবরার অপমান বোধ করলো এবং ভ্রু কুচকে তাকিয়ে রইল রুহানির দিকে। এতটুকু পুচকে মেয়ে ওকে কি অপমানটাই না করলো। ওপর থেকে নামলো রোদেলা, শিপ্রা ও রামিসা। রামিসা রোদেলের মতোই হচ্ছে দেখতে। শিপ্রা রামিসাকে কোলে নিয়ে নামছে, রোদেলা সিম্পল ওয়েতে রেডি হয়ে নামছে। ইয়াসির আবরার রোদেলার দিকে তাকিয়ে বলল, কি রে, উনি তোর মা যার কথা বলেছিলি? আয়ান রোদেলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ, আমার মা। এত ছোট তোর মা, দেখে তো বোঝাই যায় না। শুনেছিলাম তোর বাবার থেকে অনেক ছোট, কিন্তু এ তো দেখতে একদম আমাদের মতোই মনে হচ্ছে রে। হ্যাঁ, আমার মামি হচ্ছে আগুন সুন্দরী যাকে বলে। ঠিক আছে, এই জন্যে এই বয়সে এসো আমার মামা দেখো পাগল হয়ে চরকির মতো ঘুরছে মামির পিছে পিছে ঘুরে। কথাটা শুনে ফেললো আয়াজ পেছনে আসার সময়। জানোয়ারের বাচ্চা পোলাপনের সামনে এসব কি বলিস তুই? তুই দেখছিস আমি চরকির মতো পিছু পিছু ঘুরছি? বলল আয়াজ। হুমায়রা হাসতে হাসতে বলল, দেখছো মামা সারাক্ষণ তোমাকে এভাবে পচায় মানুষের সামনে। আয়াজকে দেখে রুহানি আয়াজের কোলে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। আয়াজ ও মেয়েকে কোলে নিয়ে গালে কপালে চুমু খেতে লাগলো। ইয়াসির আবরার এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রুহানিও আয়াজের দিকে, ভাবলো বাবা মেয়ের কত ঢং। ঠিকই কালো বাবাকে ধরে গালে এখানে ওখানে চুমু খাচ্ছে, আর আমাকে বলে কালো। আমি তোর বাবার থেকেও ফর্সা। মনে মনে ভাবলো এই মেয়ের জামাই নিশ্চিত কালোই হবে, আর তাকে ধরে ভাবে সারাক্ষণ চুমু খেতেই থাকবে। রোদেলা নিচে নামতে আয়াজ মুগ্ধ দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, সবাই রেডি? তাহলে চলো বের হওয়া যাক। সবাই বিসমিল্লাহ বলে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা করলো। 1টা নাগাদ কক্সবাজারে সবাই পৌঁছে গেল। হোটেল বুকিং আগে থেকে দেওয়া ছিল, সেখান থেকে গাড়ি নিয়ে লোকজন এসেছে তাদেরকে রিসিভ করে নেওয়ার জন্য। লবিতে এসেই আয়াজ রুহানিকে কোলে নিয়ে দাঁড়ালো। রুহানি ঘুমিয়ে গেছে, আয়াজের বুকে ঘুমাচ্ছে, আহান ঘুমাচ্ছে আয়ানের কোলে। সবাই দাঁড়াতে ম্যানেজার নিজে এসে যার যার রুমের চাবি বুঝিয়ে দিল। সবাই জার্নিতে টায়ার্ড থাকে, যে যার রুমে চলে গেল। পরের দিন সকালে সবাই রেডি হয়ে একেবারে ব্রেকফাস্ট খাওয়ার জন্য নিচে নেমে এলো। শিপ্রা, হুমায়রা ও রোদেলার একটু নামতে দেরি হচ্ছে। রাতুল অর্ডার দিতে গেছে। আহান আয়ানের কোলে। আয়াজের একটা জরুরি কল এসেছে। আয়াজের সামনে আয়ান নেই, ছিল ইয়াসির মাহির আবরার। আয়াজ কি মনে করে রুহানিকে বলল, পাপা একটু ভাইয়ের কোলে যাও তো, আমি একটু কথা বলে আসছি। রুহানি কোনোভাবে ইয়াসির আবরারের কোলে যাবে না। ইয়াসির আবরারের খুব রাগ হলো। এত কি এই পুচকিমের এমন কি কালো হয়ে গেছে যে ওর কোলে পর্যন্ত আসতে চাইছে না। রাগে মনে মনে বলল, একদিন তোকে যদি চুমু না খেয়েছি আমি কোলে বসে ঠেসে ধরে, আমার নামও ইয়াসির আবরার না। আয়াজ কোনো মতে রুহানিকে বুঝে ইয়াসির আবরারের কোলে রুহানিকে দিল। রুহানি ইয়াসিরের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলছে, তুমি ততা কাল্লু। ইয়াসির আবরার কিছুক্ষণ রুহানির দিকে তাকিয়ে থেকে মুচকি হাসলো। কেন যেন মেয়েটাকে খুব ভালো লেগে গেল। ইয়াসিরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শোনো রুহানি, একদিন এই তচা কালুর কোলে বসে ঠেসে ঠেসে চুমু খাবে তুমি। দম বন্ধ করা চুমু দিব তোমাকে, তোমার পাপা কিচ্ছু করতে পারবে না। এর মধ্যে রুহানিকে ছটফট করতে দেখে চলে আসলো। আয়ান বলল, কি হয়েছে ওর? কানে কি বলছিস? ও এমন ছটফট করছে কেন? কিছু না, জাস্ট সামনে কি হবে সেটা বলছিলাম, যেন তৈরি থাকে। বলল ইয়াসির আবরার। এর মধ্যে আয়াজ চলে আসলো। রুহানি পাপাকে দেখে দুহাত বাড়িয়ে কান্না করে বলল, আয়াজ মেয়ের ভাঙা ভাঙা কথাগুলো সব বুঝতে পারলো। লজ্জা পেল ইয়াসির আবরারের সামনে। তারপর ইয়াসির আবরারের দিকে তাকিয়ে বলল, সরি বাবা, কিছু মনে করো না। ও আসলে একটু অপরিচিত লোক কম পছন্দ করে, শুধু আমিও আয়নার কাছে যাই। ইয়াসির এতক্ষণ ভালো করে বুঝতে পেরেছে বাবার পরী মেয়ে রুহানি, তাই মনে মনে ঠিক করে ফেললো একদিন বাবার এই পরীকে ঠিকই চোখের সামনে থেকে উঠিয়ে নিয়ে চলে যাবে। তারপর প্রতিশোধ নেবে, কোলে বসে ঠেসে ঠেসে চুমু খাবে। ব্রেকফাস্ট এবার সবাই বিচে যাবে, সবাই রেডি হয়ে নিল। আমি শাড়ি পরে আসি, শাড়ি পরে বিচে ছবি তুলবো। ঠিক আছে মা, তাহলে তুমি শাড়ি পরে আসো। আয়ান আহানকে আমার কাছে দাও, আমার নিচে লবিতে অপেক্ষা করছি। শিপ্রাকে সাথে করে নিয়ে যাও, রামিসাকে রেখে যাক। রামিসা আয়াজের সামনে গিয়ে বলল, দুলাগাই তোলে নাও। রুহানি শুনে সাথে সাথে আয়াজকে জড়িয়ে ধরে বলল, না তুলা গাই না পাপ্পা রুহানি। আয়াজ রামিসাকে এক পায়ের উপর বসিয়ে বলল, হ্যাঁ দুলাগাই, কি হয়েছে? আর কতবার বলবো, এটা দুলাগাই না দুলাভাই হবে। বলেই রামিসাকে গালে ছোট্ট করে একটা চুমু দিল আয়াজ। সাথে সাথে রুহানি চিৎকার করে উঠল, না তুমা না।
ওইদিকে ইয়াসির আবরার তাকিয়ে রইল ন্যাকামের দিকে। রোদেলাকে সাদা শাড়ি পরিহিত অবস্থায় দেখে আয়াজের বুকের ভিতর দামাবা বাজতে শুরু করলো। সেই প্রথমবার শাড়িতে দেখে যেমন হয়েছিল। আয়াজ রুহানিকে কোলে নিয়ে অবস্থায় রোদেলাকে শাড়ি পরে নামতে দেখে এক হাত বুকে রাখলো। সবাই আয়াজের অবস্থা দেখে মিটমিট করে হাসলো। রাতুল থামার পাত্র নয়, সবার সামনে বলে বসলো, মামা হসপিটালে যেতে হবে, বুকে ব্যথাটা কি বেশি করছে? না হলে মামা চলো বিচে না গিয়ে জিমে যাও, 2 ঘন্টা জিম করে আসো। রেগুলার এক্সারসাইজ না করলে কি চলবে? আয়াজ এক দৃষ্টিতে মুগ্ধ নয়নে তাকিয়েছে রোদেলার দিকে। রোদেলা কানের পিছনে চুল গুজে আয়াজের দিকে তাকালো। দেখলো কিভাবে মুনতাসির সাহেব হাবলার মতো ওর দিকে তাকিয়ে আছে। সবাই দেখছে, লজ্জায় মাথা নত করে ফেললো রোদেলা। এইভাবেই ছোট ছোট খুনসুটির মধ্যে দিয়ে পার হয়ে গেল। বিচে অনেক ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেল সবাই। আয়াজ ও রোদেলা, আয়ান, আহান ও রুহানিকে নিয়ে অনেকগুলো ফ্যামিলি ফটো তুললো। একটি ফটোতে রামিসাও আয়াজকে জড়িয়ে ধরে চুমুখে ছবি তুললো। রুহানি এই নিয়ে খুব রাগ রামিসার উপর। ইয়াসির আবরার মনে মনে ভাবেই ন্যাকা ষষ্ঠীর ঢং দেখে বাঁচে না, না জানি বড় হলে কি করবে। মনে মনে প্ল্যানও করে নিল ওকে দেখিয়ে দেখে অন্যদের চুমু খেয়ে বেড়াবে ইয়াসির। তখন দেখবে পাপা কিপারির কি অবস্থা হয়। সবাই ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে গেলে সবাইকে হোটেলে পাঠিয়ে দিয়ে আয়ানকে দাঁড় করালো। আয়াজ বলল, দাঁড়াও, আমার একটা কথা আছে। রোদেলা বুঝলো বাবা ছেলের সাথে একটু প্রাইভেট কথা বলতে চাচ্ছে, তাই সবাইকে নিয়ে হোটেলের রুমের উদ্দেশ্যে চলে গেল। ইয়াসিরের কাছে দিল আহানকে। শিহাব আয়াজের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলো ভালোভাবে যেন কথা বলে। আমার একটা জরুরি ফোন আসবে, তুমি ওকে নিয়ে হোটেলে যাও। শিপ্রা রোদেলার সাথে চলে গেল। শিপ্রা যেতে যেতে রোদেলাকে বলল, কি হয়েছে রোদেলা? আয়াজ আর আয়নের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে? দেখলাম দুজন একটু ভার ভার। না মামনি, আয়ান আর 3-4 দিন পর চলে যাবে, তাই ওর মনটা খারাপ। হয়তো মুনতাসির সাহেব ওর সাথে একটু আলাদা সময় কাটাতে চাইছে। আয়ান কি যেতে রাজি নয় রোদেলা? রাজি না হলে তোমার মুনতাসির সাহেবের সাথে কথা বলো না, দেখো না আটকানো যায় কিনা কোনোভাবে। বলেছি মামনি, আয়ানকে যেতেই হবে। উনি আমায় যেভাবে বলেছে আমিও চিন্তা করে দেখেছি। এখানে থাকলে ও মুনতাসির সাহেবের বিভিন্ন ঝামেলার সাথে জড়িয়ে যাবে। এই জন্য ওর ভালোর জন্যই মুনতাসির সাহেব চাচ্ছে যেন ওকে এডুকেশনের জন্য বাইরে পাঠানো হয়। ওনার ব্যবসায়িক যত শত্রুতা সব দিক দিয়ে বিবেচনা করে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে যে কোনো কিছু হলে যেন আয়ানকেই টার্গেট করবে সবাই। যেহেতু আয়ান এখন বড় হয়েছে, অফিসের হাল ধরার মতো উপযুক্ত হয়েছে, তাই আয়ানের সাথে শত্রুতা করে ওকে টার্গেট করবে অবশ্যই। এদিকে আহান ইয়াসির আবরারকে পেঁচিয়ে ধরে আছে। আহান ইয়াসির আবরার এদিক ওদিক তাকে আহানের কানে কানে বলল, এখন থেকে আমাকে দুলাভাই বলে ডাকবে কেমন? তোমার ওই পচা হিংসুটে বোনকে আমি বিয়ে করব। আহান কথাটা শুনে সাথে সাথে ইয়াসিরকে জড়িয়ে ধরে বলল। ইয়াসির আহানের গালে চুমু খেয়ে বলল, লাভ ইউ শালা। এদিকে বিচে আয়াজ ও আয়ান সমুদ্রের দিকে তাকিয়েছে। আয়াজ আয়ানের কাঁধে হাত রেখে বলল, বাবাকে আমার উপর এখনো রাখ, পাপাকে কি ক্ষমা করা যায় না? আয়ান আয়াজকে জড়িয়ে ধরে বলল, আমি রাখলাম পাপা, তবে একটু খারাপ লাগছে। আর কয়েকদিন পর চলে যাব, সবাইকে অনেক মিস করব আমি। প্রত্যেক বছর আমি দেখা করতে আসবো, তোমার ভাই বোনরাও আসবে, আর তোমার মামুনি তো আসবেই। মন খারাপ করে থেকো না বাবা, মন খারাপ করে থেকো না বাবা। পাপার উপর রাখ, একটু সমস্যার জন্য তোমাকে যেতে হচ্ছে। আর তুমি আমার যোগ্য উত্তরসূরি, তুমি আমার সমস্যা না বুঝলে কে বুঝবে বলো তো? ওরা তো এখনো ছোট ছোট, ওদেরকেও তো তোমার দেখে রাখতে হবে, তাই না? আমার অনুপস্থিতি যে তুমি সবসময় ওদের গার্জিয়ান থাকবে, লাইক ফাদার ফিগার। এই কথাটা কিন্তু মনে রাখবে বাবা, ভাইয়ের মতন নয়, বাবার মতো দেখে রাখতে হবে। আয়ান আয়াজকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তারপর বলল, এভাবে বলছো কেন? ওদের দেখে রাখার জন্য সবকিছু করব, অনুপস্থিত হতে হবে না। অনুপস্থিত হলে আমার পাপা কোথায় পাবো? ভালো থেকো পাপা, সবার সাথে অনেক ভালো থেকো। আমি লেখাপড়া শেষ করে এসে যেন সবকিছু যেরকম রেখে গিয়েছি সেরকম পাই। খালি পুচকু 2টা বড় হয়ে যাবে। বলেই কান্নায় ভেঙে পড়ল আয়ান। আয়াজ ছেলের মাথায় হাত বুলিয়ে আদর করে দিল। এভাবে কেটে গেল 3 দিন। আজ ঢাকায় ফিরবে আয়াজ ও শিহাবরা। আয়াজ এবং শিহাবের সাথে এর মধ্যে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে। বাকি কথা ঢাকায় গিয়ে বলবে, এখানেই ঘুরতে এসেছে। সবার মাঝখানে আলাদা হয়ে কথা না বলে ভালো জানালো শিহাব। রাত 11টা নাগাদ সবাই ঢাকায় ব্যাক করলো। সবাই টায়ার্ড থাকায় যে যার ঘরে চলে গেল। যাওয়ার সময় ইয়াসির আবরার একবার তাকিয়েছিল রুহানির দিকে, কিন্তু রুহানি ইয়াসিরকে পাত্তাই দেয় না, বেচারা একটু কালো বলে। ইয়াসিরের রাগ বাড়লো রুহানির উপর, কোনো পাত্তাই পেল না ছোট একটা মেয়ের কাছে। ভাবতেই কি বাজে লাগে।
আয়ানের কাছ থেকে বিদায় নিয়ে ইয়াসিরকে গাড়ি দিয়ে পৌঁছে দিতে বলল আয়াজ। বাসায় এসে সবাই হালকা পাতলা ডিনার করে যে যার রুমে চলে গেল, আর রুহানিও গভীর নিদ্রায় তলিয়ে গেল। আয়াজ এই সুযোগে রোদেলাকে কোলে নিয়ে স্টাডির দিকে গেল। কি শুরু করেছেন? প্রত্যেকদিন খালি স্টাডিতে যান। প্রত্যেক দিন না রোদেলা রানী, 3 দিন যায়নি, আজকে না করবে না, খবরদার। বলেই রোদেলাকে কোলে নিয়ে স্টাডি রুমে গিয়ে দরজা লক করে দিল আয়াজ। এইভাবে কেটে গেল আরো 2 দিন। আরেকদিন বাদে আয়ান চলে যাবে, সাথে রাতুল ও হুমায়রাও যাবে। বাড়িতে চলছে নানান ধরনের প্রিপারেশন, সাথেই সবার মন ভার, কারণ আয়ান চলে যাবে কয়েক বছরের জন্য। রোদেলা এটা মেনে নিতে পারছে না। আয়ান রুমে বসেই কিছু কাজ করছিল, অ্যাকচুয়ালি গোছগাছ করছিল। এমন সময় দরজার নক করার শব্দ হলো। আয়ান বলল, কামিন, খোলাই আছে। রোদেলা দরজা খুলে ভেতরে ঢুকলো। রোদেলা দেখলো আয়ান আলমারিতে কিছু একটা খুঁজছিল। রোদেলা আয়ানকে সরিয়ে দিয়ে আলমারি থেকে প্রয়োজনীয় সবকিছু একটু একটু করে নামাতে শুরু করলো। মুখ ভার করে চোখের পানি ছলছল করছে। আয়ান এক দৃষ্টিতে তাকিয়ে রইল রোদেলার দিকে, তারপর পিছন থেকে জড়িয়ে ধরে রোদেলার কাঁধে মাথা ঠেকিয়ে বলল, মন খারাপ কেন আমার মায়ের? আর একটু হলেই তো গঙ্গা যমুনা বয়ে যাবে। তুমি কাঁদলে আমার ভালো লাগবে? হাসি মুখে বিদায় না দিলে যে যেতে পারবো আমি? রোদেলা এবার অঝোর ধারায় কান্না করে দিল। আয়ান কোনোভাবে রোদেলার কান্না থামাতে পারছে না, হাত দিয়ে চোখের পানি মুছে দিচ্ছে, আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদেলার দিকে। তারপর আয়ান বলল, তুমি যদি এরকম বাচ্চামো করো তাহলে আমি কিভাবে যাব বলো তো? এমনি কিন্তু যেতে ইচ্ছা করছে না, তার উপরে তুমি কান্না করো, তাহলে আমি পাপাকে যে এক্ষুনি বলে দিচ্ছি আমার পক্ষে যাওয়া সম্ভব না। রোদেলা আয়ানের হাসির কথা শুনে হাসলো না, আয়ানকে জড়িয়ে ধরে বলল, তোমাকে ছাড়া আমি একা একা কিভাবে থাকবো বলো তো? মুন্তাসির সাহেব তো থাকবে সারাদিন অফিসে, আমি কিভাবে এই বিচ্ছু দুইটাকে একা সামলাবো? আমার মনে কোনো কথা থাকলে আমি কারোর সাথে শেয়ার করব কি করে? আমার যে বন্ধু হারিয়ে গেল। আয়ানকে জড়িয়ে ধরে আক্ষেপের সুরে কথাগুলো বলছিল রোদেলা। আয়ান রোদেলার মাথায় হাত দিয়ে সান্ত্বনার মতো করে বলল, মন খারাপ করো না, মাত্রই কয়েকটা বছরের ব্যাপার। আর তুমি তো প্রত্যেক বছর যাবে আমাকে দেখতে, যাবে না? দরজার পাশে থেকে এই মনোরম দৃশ্যটি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে আয়াজ। নিজেকে যে ঠিক কতটা সৌভাগ্যবান মনে করছে তা জানা নেই, তবে এত খুশি এত সুখ হয়তো আয়াজের আর কখনোই লাগেনি। আয়ান রোদেলাকে সান্ত্বনা দিচ্ছে, রোদেলা কান্না করছে আয়ানের যাওয়ার জন্যে। দেখে যেন বোঝার উপায় নেই রোদেলা ও নিজের মা নয়। আয়াজেরও চোখ দিয়ে 2 ফোঁটা পানি আসলো, কিন্তু মা ছেলের এই পার্সোনাল মুহূর্তে আয়াজ ঢুকে মুহূর্তটি নষ্ট করতে চাইল না। তাই দরজা আস্তে আস্তে চাপি দিয়ে চলে গেল নিজের বেডরুমের দিকে। আজ বাংলাদেশে আয়ানের শেষ দিন। শিহাব, শিপ্রা, দাদি, রামিসার বাকি সবাই আজ এই বাড়িতেই রয়েছে। দুপুরে লাঞ্চ সবাই একসাথে করবে, তারপর এখান থেকে সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবে। শিহাব আয়ানের ঘরে ঢুকে বলল, আসবো আয়ান? হাসো নানা ভাই। শিহাব আজকে আর চোখ রাঙালো না, ঘরে ঢুকে বলল, তা আমার নানা ভাইয়ের কি মন খারাপ? না, মন খারাপ হবে কেন? শুধু তোমাদের সবাইকেই ছেড়ে যাচ্ছি, তোমাদের অনেক মিস করব, এজন্য একটু মন খারাপ। শিহাব আয়ানের হাত ধরে বলল, বাবা যা করেছে তোমার ভালোর জন্যই করেছে, তুমি পরে বুঝতে পারবে। আজ বাবার উপর রাগ করে অভিমান করে না থেকো। আয়ান জানে বিশেষ এমন কিছু আছে যার জন্য আয়ানকে যেতে হচ্ছে, তাই আয়ান মুচকি হেসে বলল, জানি বাবা আমার ভালোর জন্যই করেছে, তাই আমি কারোর উপরে রাগ নাই। শিহাব আয়ানের মাথায় হাত বুলিয়ে বলল, আমার লক্ষ্মী সোনা বাচ্চাটা, ছোটবেলা থেকেই তুমি অনেক ম্যাচিউর। আমি জানতাম তুমি পাপাকে ভুল বুঝবে না। বাবার অপরাধ ছিল, তাই পাপাকে কখনো কোনো কিছুতে ভুল বুঝো না, কেমন? আয়ানের এতটুকু বোঝার জ্ঞান বুদ্ধি হয়েছে। তার বাবা যাই করুক তার পেছনে কোনো কারণ থাকে, তাই শিহাবকে আশ্বস্ত করে বলল, আমি পাপাকে কখনো কোনো কাজে ভুল বুঝবো না। পাপা যা খুশি করুক, আমি মনে মনে এইটাই বিশ্বাস করব তার পিছনে আমার জন্য ভালো কোনো কারণ ছিল। শিহাব আয়ানের উত্তরে সন্তুষ্ট হলো, কি মনে করে যেন আয়ানের কপালে একটু চুমু খেয়ে বলল, তুমি আমার নানাকে নানা ভাই বলে রাগ হতো, মনে হতো এই হতচ্ছাড়া আমায় বুড়ো বানিয়ে দিল। কিন্তু তুমি আমার প্রথম নাতি, যেহেতু আমার মেয়ে তোমাকে ছেলে হিসেবে মেনে নিয়েছে, তাই আমার ঘরে প্রথম নাতি তুমি। তোমার স্থান সবসময় আমার বাড়িতে, আমার বাড়ির প্রথমেই থাকবে। আহান এবং রুমির সাথে ও তো তোমার অবস্থা। আমি জানি মা আমাকে অনেক ভালোবাসে, আমার মায়ের বাড়ি প্রত্যেকটা মানুষ আমাকে অনেক ভালোবাসে। আমি কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি, যেভাবে আমাকে সবাই গ্রহণ করেছেন।
আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। শিহাব আয়ানের কথা হেসে বলল। আসো সবাই একসাথে লাঞ্চ করবো, নিচে আসো। বলে শিহাব আয়ানের রুম থেকে বের হয়ে গেল। সবাই একসাথে লাঞ্চ করার পর ড্রয়িং রুমে বসলো সবাই। কেউ আর যার যার রুমে গেল না। সন্ধ্যার পর সবাই এয়ারপোর্টের জন্য রওনা দিবে। আয়ান, রুহানি ও আহানকে দুই রুতে বসে দুজনকে সমানতালে চুমু খাচ্ছে আর কানে কানে ফিসফিস করে বলছে, বাবার মাকে তোমাদের কাছে দিয়ে দিলাম, যত ভালোবাসা নেওয়ার নিয়ে নাও। যেদিন আমি ফিরবো সব ভালোবাসা আমি নিব, তোমাদেরকে কাছেও ঘষতে দিব না। ততদিন তোর ভালোবাসার মানুষ থাকবে। মামা মামিকে ভালোবাসার সময় পাবি না। এর চেয়ে ভালো মামা খালি মামিকেই ভালোবাসুক। আমি বলো মামা, কি বলো মামা? বাজে বকা বন্ধ কর হারামি, আর চলে যাবি তাই কিছু বলবো না। বলল আয়াজ। রুহানি তোতলাতে তোতলাতে বলল, ভাইয়া ভালো, ভাইয়া ভালো। আহান বুকে জড়িয়ে ধরে চুপচাপ শুয়ে রইল। ছেলেটা এমনিতেও চুপচাপ, লাজুক প্রকৃতির। আয়ান দুজনকে ইচ্ছা মতো আদর করছে। আয়াজ দূর থেকে দেখছে, খেয়াল করছে সবকিছু। রোদেলা ও শিপ্রা সবার জন্য কপি করে নিয়ে এসেছে। রোদেলা ও শিপ্রা সবার জন্য কফি করে নিয়ে এসেছে। সবাই আজকে একসাথে কফি খাবে। এদিকে দাদি বলল, তোমরা দুজন বসো, সবাই একসাথে খাই। আবার কবে পরিবার সবাই একসাথে হব, কবে আয়ান বাবা আসবে কেউ তো বলতে পারি না। বেঁচে থাকতে আবার আয়ানকে দেখতে পারবো কিনা। বলেই দাদি কান্না করে দিল। তোমাদের মেয়ে মানুষের এই একটা জ্বালা, বলো কম কাঁদো বেশি, কিছু হলে কান্না করে দাও। কেন দেখতে পারবে না? বাবাকে বলবে পরিবারের সবাই একসাথে আমার সাথে দেখা করতে যাবে, কেমন? বলল আয়ান। আয়াজ দূর থেকে দেখছে আর মনে মনে নিজেকে খুব সন্তুষ্ট চিত্তে বলছে, এরকম একটা হাসি খুশি পরিবারের স্বপ্ন দেখেছিল আয়াজ। তার স্বপ্ন আজকে পূরণ হয়েছে। হ্যাঁ, হাসি খুশি পরিবারদের দেখে মরে গেলেও মনের মধ্যে কোনো আফসোস থাকবে না আয়াজের। অতঃপর এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। সবাই এয়ারপোর্টে আয়ানকে ও রাতুল হুমায়রাকে বিদায় জানাতে এসেছে। দাদা দাদিকে আসতে না করেছিল, তবুও তারা আসবেই, কারণ আবার কবে দেখা হবে জানে না, তাই তাদেরকে আর রেখে আসতে পারেনি। এদিকে আয়ানের বন্ধু ইয়াসির আবরারও চলে এসেছে তার ফ্যামিলি সমেত। সবাই যার যার কাছ থেকে বিদায় নিচ্ছে। ইয়াসিরের ফ্যামিলি সবার সাথে কথা বলে বিদায় নিল। আয়াজ আয়ানকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। আয়াজ নিজেকে আর ধরে রাখতে পারলো না, কেঁদে দিল। নিজের কলিজার টুকরা ছেলেকে কখনোই চোখের আড়াল করতে দেয়নি। আজ প্রথম অনেক বছরের জন্য আয়ান দূরে যাচ্ছে, তাই নিজেকে ধরে রাখতে পারলো না আয়াজ। আয়াজের কান্না দেখে রোদেলা পিছন থেকে আয়াজকে জড়িয়ে ধরে বলল, আপনি যদি ভেঙে পড়েন আয়ান আরো ভেঙে পড়বে, আর কান্না করবেন না প্লিজ। এদিকে ইয়াসির দেখলো আহান ও রুহানি দাদা ও দাদির কোলে। ইয়াসির এগিয়ে গেল আহানকে আদর করে কানে কানে বলল, বাই শালা, বড় হয়ে দেখা হবে। এরপর তাকালো রুহানির দিকে। রুহানিকে একটু খেপিয়ে দিতে খুব ইচ্ছা হলো ইয়াসিরের, তাই এদিক ওদিক তাকিয়ে দেখলো সবাই বিদায় দেয়া নিয়ে ব্যস্ত। ইয়াসির রুহানির কানের কাছে গিয়ে বলল, বড় হলে আরো বেশি বেশি ঠেসে ঠেসে চুমু দিব। আজকে একটাই বিদায় চুমু। বলে রুহানির গালে একটা চুমু খেয়ে বসলো। সাথে সাথে রুহানি কান্না করে দিল। আয়াত চট করে তাকালো রুহানির দিকে। মেয়ের কান্না সোজা কলিজায় গিয়ে লাগে, তাই বলল। রুহানি তোতলে তোতলে বলল, ততা উম্মা, ততা উম্মা। আয়াজ তাকালো ইয়াসিরের দিকে, বুঝলো ইয়াসির হয়তো চুমু খেয়েছে। ইয়াসির পড়ে গেল লজ্জায়, হাত দিয়ে ঘাড়ের পেছনে নিয়ে মাথা চুলকাতে লাগলো ইয়াসিরের দিকে। তারপর সামনে এসে বলল, তুই কি ভালো হবি না? কেন চুমু খেয়েছিস? জানিস না ও কালো লোক পছন্দ করে না? ইয়াসির চোখ গরম করে তাকালো আয়ানের দিকে, তারপর বলল, আমি কালো? আমি কালো হলে তোর বাপ কি? বাপকে তো ঠিকই ঠেসে ঠেসে চুমু খায়। আমি একটা দিয়েছি তো কি হয়েছে? খবরদার বাজে বকবি না। বাবাকে খাবে বলে তোকেও খাবে? চল, এখন দেরি হয়ে যাচ্ছে, সবার কাছ থেকে বিদায় নিতে হবে। বলে আয়ান দাদা দাদি শিহাব শিপ্রা রামিসের কাছ থেকে বিদায় নিয়ে রোদেলার কাছে গেল। কাছে গিয়ে রোদেলাকে জড়িয়ে ধরে বলল, প্রত্যেক বছর কিন্তু আসবে, প্রমিস করেছো। প্রত্যেক বছর কিন্তু আসবে, প্রমিস করেছো। বাবাকে দেখে রাখবে, নিজের শরীরের যত্ন নিবে। রাতুল ও হুমায়রাও সবার কাছ থেকে বিদায় নিল। এরপর ইয়াসিন, আয়ান ও হুমায়রা এয়ারপোর্টের ভিতরের দিকে হাঁটতে শুরু করলো। আয়াজ রোদেলাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি আয়ানের প্রস্থানের দিকে নিবদ্ধ। রোদেলা আয়াজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়াজ তাকিয়ে রইল যতক্ষণ আয়ান, রাতুল, হুমায়রা, ইয়াসির এয়ারপোর্টের ভিতর চলে গেল। তারপর রোদেলার দিকে তাকিয়ে বলল, চলো যাওয়া যাক, আমাদের ছোট্ট সংসার আমাদের জন্য অপেক্ষা করছে। রুহানি ও আহানকে কোলে নিয়ে রোদেলাকে জড়িয়ে ধরে বলল, কবে আমার ছেলেটা আসবে? কবে আমার পরিবার পরিপূর্ণ হবে? রোদেলা আয়াজকে জড়িয়ে ধরে বলল,
শীঘ্রই হবে, আপনি টেনশন করবেন না। আমাদের পরিবার আর একত্রিত হবে আবার।